নমস্কার। গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের কাছে আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প গঞ্জের মানুষ। আজ প্রথম পর্ব। রাজা ফকিরচাঁদের ঢিবির ওপর দিনটা শেষ হয়ে গেল। একটা একা শিরীষ গাছ সিকিমাইল লম্বা ছায়া ফেলেছিল। সেই ছায়াটাকে গিলে ফেলল আধার রাতের বিশাল পাখির ছায়া। ফকিরচাঁদের 7 ঘরা মোহর আর বিস্তর সোনাদানা, হিরে জহরত সব ওই ঢিবির ভেতরে পোঁতা আছে। আর আছে ফকিরচাঁদের আস্ত বসত বাড়িটা। ঢিবির ওপাশ দিয়েই রেল লাইন, এপাশ দিয়ে রাস্তা, পাথরকুচি ছড়ানো, গাছগাছালির ছায়ায় ভরা। এখন একটু অন্ধকার মতো হয়ে এসেছে। শীতের থম ধরা বিকেলে একটু ধোঁয়াটে মতো চারধার। রাস্তার পাথরকুচিতে চটি ঘষ্টানোর শব্দ উঠছে। রবারের হাওয়াই চটি এ পর্যন্ত 7 বার ছিঁড়েছে, তবু ফেলে দেয়নি নদিয়া কুমার। তো এই সন্ধ্যের ঝোঁকে আলো আধারে নদিয়া যায় না নদিয়ার বউ যায় তা ঠাহর করা মুশকিল। ভেলুরামের চোখে ছানি আসছে। নাতি খেলারাম বীরপাড়া গেছে তাগাদায়। সে এখনো ফেরেনি দেখে চৌপথিতে গিয়ে খানিক দাঁড়িয়ে দেখে এলো ভেলু। বীরপাড়ার একটা বাস এসে ছেড়ে গেল। এ গাড়িতেও আসেনি। আরও খানিক দাঁড়িয়ে থাকতে হলো। নাতিটার জন্য বড় চিন্তা ভাবনা তার। কিন্তু ভেলুরাম দোকান ছেড়ে বেশিক্ষণ বাইরে থাকতে ভরসা পায় না। তার ছেলে শোভারাম চোরটা বদমাশ হয়ে গেছে। 1 নম্বরের হেকপোর, নেশা ভাঙ আর অওরাত নিয়ে কারবার করে। বহুকাল আগে শোভারামের বউ পালিয়ে গেছে। ভেলু কেবল নাতিটাকে রেখে শোভারামকেও ঘরের বার করেছে। কিন্তু ছেলে মহা হেক্কর, দুনিয়ায় কাউকে ভয় খায় না। দরকার পড়লেই এসে ভেলুর দোকানে হামলা করে মালকড়ি নিয়ে চলে যায়। তাই চৌপতি থেকে পা চালিয়ে ফিরছিল ভেলু। রবারের চটির আওয়াজে দাঁড়িয়ে গেল। নদিয়া যায় না নদিয়ার বউ যায়? মুশকিল হলো। নদিয়ার বউ আজকাল মালকোচা মেরে ধুতি পরে, পিরান গায়ে দেয়, চুলও ছেঁটে ফেলেছে। কে বলবে মেয়ে মানুষ? হাতে চুড়ি বালা শীতের সিঁদুর কিছু নেই। রাত বিরতে লোকালয়ে ঘুরে বেড়ায়। তার ধারণা হয়েছে যে সে পুরুষ মানুষ আর কালী সাধক। অবশ্য কালীর ভরও হয় তার ওপর। শুধু ভেলু কেন, গঞ্জের সবাই নদিয়ার বউকে ভয় খায়, নদিয়া নিজেও। ভেলু শেষবেলার আকাশের খয়াটে আলোটুকুও চোখে সহ্য করতে পারে না। চোখে হাত আড়াল দিয়ে দেখে, বুঝে ভয়ে ভয়ে বলে, কে, নদিয়া নাকি? হ্যাঁ, নদিয়া উত্তর দিল। কোন মাগে যাচ্ছ? বাজারের দিকেই। চলো একসঙ্গে যাই। চলো। দুজনে একসঙ্গে হাঁটে। ভেলুরামের নাগড়া জুতোর ঠন ঠন শব্দ হচ্ছে, ফ্যাস ফ্যাস করছে। নদিয়ার চটি, ভারী দুঃখী মানুষ এই নদিয়া। বউ যদি পুরুষ ছেলে হয়ে যায় তো পুরুষ মানুষের দুঃখ ঝুড়ি ভরা। কিন্তু ওই 7 জায়গায় ডিম সুতোর বাঁধনওয়ালা হাইচটি দেখে যদি কেউ নদিয়ার দুঃখ বুঝবার চেষ্টা করে তো সে আহাম্মক। নদিয়ার দুঃখ ওই চটি জুতোয় নয় মোটেই। দুটো মদ্য হালুইকর নদিয়ার শ্রী শ্রী সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারে 2 বেলা খাটে। গঞ্জে বলতে গেলে ওই একটাই মিষ্টির দোকান। আরও কয়েকটা নদিয়ার ভাত মারবার জন্য গজিয়েছে বটে, তবু নদিয়ার বিক্রিবাটাই সবচেয়ে বেশি। দোষের মধ্যে লোকটা কৃপণ। জামাটা জুতোটা কিনবে না, পকেটে পয়সা নিয়ে বেরোবে না, চটি ছিনলে সেলাই করে পরবে। বউ কি সাধে পুরুষ সাজে? যে যার নিজের জ্বালায় মরে। নদিয়া যেতে যেতে কাঁদুনি গাইতে লাগলো। সামনের অমাবস্যায়
আমার বাড়িতে মচ্ছব লাগবে, বুঝেছ? আমার বউ নিজের হাতে পাঁঠা কাটবে। শুনেছ কখনো মেয়ে ছেলে পাঁঠা কাটে? দেহাতি ভেলুরামের 3 পুরুষের বাস এই গঞ্জে। সে পুরো বাঙালি হয়ে গেছে। তবু মাঝে মাঝে অভ্যাস রাখার জন্য সে 2-4টে হিন্দি কথা ভেজাল দিয়ে নির্ভুল বাংলা বলে। যেমন এখন বলল, নদিয়া ভাই, औरत তোমার কোথায়? ও তো বেটা ছেলে হয়ে গেছে। সচমত। তুমি তো বলবেই, আমি মরি সখাত সলিলে, তোমরা মাংনার মজা দেখছো। ভেলুরাম নাগরার শব্দে যথেষ্ট পৌরুষ ফুটিয়ে বলল, ও মেয়ে ছেলেকে সোজা রাখতে হলে 4 জুতি লাগাতে হয়। বলে থেমে গিয়ে নিজের একখানা পা তুলে পায়ের নাগরা নদিয়া কুমারকে দেখিয়ে বলল, এই শান জুতি চাই। কিন্তু তুমি জুতি লাগাবে কি? তোমার তো একজোড়া ভালো জুতিই নাই। ওই রকম কুত্তার কানের মতো লটর পটর হাওয়াই চটি দিয়ে কি জুতো মারা যায়? রাখো রাখো। নদিয়া ধমকে ওঠে। শোভারামের মা যখন নোড়া তুলে তাড়া করেছিল তখন তো বাপু ন্যাজ দেখিয়েছিলে, বুড়ো ভাম কোথাকার। ভেলুরাম খুব হাসে। শোভারামের মা এখন আর বেঁচে নেই। নোড়া নিয়ে তাড়া করার সেই সুখ স্মৃতিতে ভারী আহ্লাদ আসে মনে। এত আহ্লাদ যে চোখে জল এসে যায় ভেলুরামের। আনাচে কানাচে শোভারাম কুকুর বেড়ালের মতো ঘুরঘুর করে। এমন অবস্থা ছিল না যখন মা গন্ধেশ্বরী জীবিত ছিল। তখনও বাপটা খড়মটা হুড়কোটা দিয়ে পেটাতো বটে, কিন্তু তবু সংসারের বার করতে সাহস পেত না। মা গন্ধেশ্বরীকে ভূত পেত পর্যন্ত ভয় পেত। কাবুলিওয়ালা কি দারোগা পুলিশকেও গ্রাহ্য করত না গন্ধেশ্বরী। ভেলুরাম তো সে তুলনায় ছাড়পোকা। সেই গন্ধেশ্বরী ছিল শোভারামের সহায়। তখন শোভারামের মনখানা সবসময় ওই গান গাইতো, লুট পড়েছে, লুটের বাহার লুটে নে রে তোরা। তাই বটে। বাপ ভেলুরামের পাইকারি মশলাপাতি, মনোহারি জিনিস, পাট, তামাক পাতা, তেলের বীজ ইত্যাদি কারবার থেকে সে মনের আনন্দে লুট করত। বখা ছেলেদের সঙ্গে বিড়ি খেতে শিখেছিল স্কুলের প্রথম দিকটায়। ক্লাস 3তে উঠলে লেখাপড়া সাঙ্গ হলো। মাস্টাররা মারে বলে মা গন্ধেশ্বরী স্কুল থেকে ছাড়ান করালো। বাপের সঙ্গে কিছুদিন কারবার বুঝবার চেষ্টায় লেগেছিল। ভালো লাগতো না। বাপটা পারেও বটে। 2 পয়সা 4 পয়সার হিসেব নিয়ে পর্যন্ত মাথা গরম করত। শোভারামের এসব পোষায় না। বয়সকালে বউকে গাওনা করে দেহাত থেকে আনালো মা। কিন্তু সে বউয়েরও কি বা ছিল। শোভারাম ইতিমধ্যে বখাটেদের সঙ্গে ভিড়ে বিস্তর মেয়ে মানুষের স্বাদ সংগ্রহ করেছে। দেহাতি মেয়ে বড্ড নোতা, ভারী ঝাঁঝ তাদের হাবে ভাবে। সেটা অপছন্দ ছিল না শোভারামের, কিন্তু বউয়েরও তো পছন্দ বলে কিছু আছে। শোভারাম নেশার ঘোরে পড়ে গেছে। গাঁজা ভাঙ তো আছেই, বোতলের নেশাও ধরে ফেলেছে কবে। মেয়ে মানুষটা টিকটিক করত। খেলারাম হওয়ার পর থেকেই বাড়িতে দাঙ্গা হাঙ্গামার উপক্রম। মা গন্ধেশ্বরী তখনও সহায়। ছেলের বউয়ের তেজ দেখে উদুখলের কোঁকাটা দিয়ে আচ্ছাসে ঝেড়ে দিল। সেই পেটানো দেখে শোভারাম মুগ্ধ। মায়ের পায়ের ধুলো জিভে ঠেকিয়েছিল সেদিন। বছরখানেকের খেলারামকে ফেলে বউ ভেগে গেল 6 মাস পর। বাপ ভেলু অবশ্য বরাবরই শোভার বিপক্ষে। তককে তককে ছিল কবে গন্ধেশ্বরী মরে। সেই ইচ্ছা পূরণ করে শোভারামকে জগৎ সংসারে একেবারে দিগদারির দরিয়ায় ছেড়ে গেল বছর গন্ধেশ্বরী সধবা মরল। গন্ধেশ্বরীর শ্রাদ্ধের দিন পার হতে না হতেই ভেলুরাম মহা হাঙ্গামা বাধায়। শোভারাম কিছু প্রতিবাদ করেছিল, কিন্তু বাপ ভেলুরাম মহকুমায় গিয়ে এসডিও সাহেবের কাছে পর্যন্ত ছেলের বিরুদ্ধে দরবার করে। লজ্জায় ঘেন্নায় শোভারাম গৃহত্যাগ করে। কিন্তু ঘর ছাড়লেই কি, তীরপাইয়ের বস্তিতে জগনের ঘরে একরকম আদরেই আছে শোভারাম।
কিন্তু সে আদরে তো মাল করি আসে না। নেশা ভাঙ আর কাহাতক ভিক্ষি শিক্ষে করে চলে। কাজবাজ বলতে কিছু নেই, রোজগারপাতি ঢুঢু। চুরি চামারিও বড় সহজ নয়। মহকুমার সদরে গিয়ে অনেক ঘুরঘুর করেছে সে, কেউ কাজ দেয় না। 3-4 বাড়িতে চাকর খেটেছিল, চুরি করে মারধর খেয়ে পালিয়ে এসেছে। পুলিশও খোঁজ খবর করছে। বড় অব্যবস্থা চারদিকে। চুরির লাইনে পাকাপাকিভাবে ঢুকে পড়ার বাসনা ছিল, কিন্তু নেশা ভাঙ আর শরীরে আর রস নেই। হাতটাত কাঁপে, বুক ধড়ফড় করে, মাথা গুলিয়ে যায়। মদনাচরকে দেখে বুঝেছে যে চুরিও বড় সহজ কাজ নয়। সংযম চাই, ত্যাগ চাই, আত্মবিশ্বাস আর বুদ্ধি চাই। মদনা রোজ সকালে ব্যায়াম করে, ঘোড়ার মতো ছোলা খায়, নেশা টেশাও বুঝে সমঝে করে। তাছাড়া সে নানান মন্ত্র জানে, ভূতপেত তাড়ানোর মন্ত্র, কুকুরের মুখ বন্ধন, ঘুম পাড়ানি মন্ত্র। মদনা যে আজ বড় চোর হয়েছে সেও মাংনা নয়। যেদিকেই বড় হতে চাও কিছু গুণ থাকাই লাগবে। শোভারামের কিছু নেই, তাই শেষ পর্যন্ত ফের ভেলুরামের গদিতেই তাকে মাঝে মাঝে চড়াও হতে হয়। কাকতি মিনতি আজকাল কাজ হয় না, চোখ রাঙালেও না। ভেলুরাম তার ধাত বুঝে গেছে। খেলারাম বাপকে দূর দূর করে। একটা বিলেতি কুত্তা রেখেছে, সেইটিকে লেলিয়ে দেয়। তবু 2-5 টাকা ওই বাপ কি ছেলেই ছুঁড়ে দেয় শোভারামকে আজও। সেই অপমানের পয়সা কুড়িয়ে নিয়ে আসে শোভারাম, চোখে জল আসে। তারই বাপ, তারই ছেলে, পয়সাও হক্কের, তবু ভিক্ষে করে আনতে হয়। আজও গদির চারধারে ঘুরঘুর করে বাতাস শুকছিল শোভারাম। মশলাপাতির একটা ঝাঁঝালো গন্ধ এখানে। বাজারের পিছন সারির দোকান আর গুদামের জায়গাটা খুব নির্জন। খেলারামের কুকুরটা কাঠের দোতলার বারান্দা থেকে তাকে দেখতে পেয়ে চেঁচাচ্ছে। শোভারাম মুখ তুলে কুকুরটাকে দেখল। ভীষণ কুকুর। বলল, কুত্তার বাচ্চা কোথাকার। গদিতে খেলা বা ভেলু কেউ নেই, শুধু বুড়ো কর্মচারী বসে হিসেবের লাল খাতা খুলে শক্ত যোগ অঙ্ক কষছে। 2-4 জন খদ্দের মশা তাড়াচ্ছে, আর খেলারামের মাস্টার শ্রীপতি কর্মকার বসে আছে উদাসভাবে। শ্রীপতি মাস্টার লোকটি বড় ভালো, সারাদিন বসে কি যেন ভাবে। লোকে বলে গঞ্জে শ্রীপতির মতো এত লেখাপড়া জানা লোক আর নেই। কিন্তু লেখাপড়া শিখে যে জীবনে কিছু হয় না, ওই শ্রীপতি মাস্টার তার প্রমাণ। মাইনর স্কুলে সামান্য বেতনের মাস্টারি করে, আর গৌমুখ ভেলারামের নাতি গজমুখ শোভারামের ছেলে আকাটমুখ খেলারামকে রোজ সন্ধেবেলা 2 ঘন্টা পড়িয়ে মাস কাবারে বুঝি 50 টাকা পায়। আর ওই 2 ঘন্টায় ভেলুরাম গদিতে বসে না হোক শতখানেক টাকা মুনাফা রোজ ঘরে তুলছে। রাম রাম মাস্টারজি বলে শোভারাম গদির মধ্যে ঢুকে পড়ল। ভাবখানা এমনই যে তারই গদি, রোজই সে এখানে যাতায়াত করে। কর্মচারীটা একবার মুখ গম্ভীর করে তাকালো। হাতের কাছেই ক্যাশ বাক্স, কিন্তু ওতে কিছু নেই, শোভা জানে। থাকলেও ক্যাশ বাক্স তালা দেওয়া। আসল মালকড়ি লম্বা গেঁজের মধ্যে ভেলুরামের কোমরে পেঁচানো থাকে। শ্রীপতি মাস্টার চিনতে পারল না, অন্যমনস্ক মানুষ। চুলগুলো সব উলোঝুলো, গায়ে ইস্ত্রি ছাড়া জামা, ময়লা ধুতি। উদাস চোখে চেয়ে বলল, কন হে আপ? শ্রীপতি দারুণ হিন্দি বলে। প্রথম দিন খেলারামকে পড়াতে এসে সে বড় বিপদে ফেলেছিল ভেলুরামকে। খটাখট উর্দু মেশানো চোস্ত হিন্দিতে কথা বলে যাচ্ছে। ভেলু হাঁ করে চেয়ে আছে, কিছু বুঝতে পারছে না। 3 পুরুষ বাংলাদেশ থেকে আর বাঙালির সঙ্গে কারবার করে করে হিন্দি মিন্দি ভুলে গেছে কবে। উত্তরপ্রদেশে সেই কবে দেশ ছিল। মা গন্ধেশ্বরী কিছু কিছু বলতে পারত। খেলারাম এখন স্কুলে হিন্দি শেখে। শ্রীপতির হিন্দি শুনে ভয় খেয়ে সোহারাম বলে, আমি খেলারামের বাপ মাস্টারজি, আমার কথা ভুলে গেলেন আপনি?
বলে বিরস মুখে বসে থাকে শ্রীপতি। গঞ্জে থেকে তার জীবনটা অর্থহীন হয়ে যাচ্ছে। এমনকি সে যে এত ভালো হিন্দি জানে সেটুকু পর্যন্ত অভ্যেস রাখতে পারছে না। এমন লোকই নেই যার সঙ্গে দুটো হিন্দি বলবে। আর যার সব জ্ঞান আছে তার সেগুলো তো গেলই চর্চার অভাবে। গবেট খেলারাম এমনই ছাত্র যে বাঁ বলতে ডান বোঝে। পড়তে বসে 10 বার উঠে গিয়ে দোকানদারি করে আসছে। প্রতি ক্লাসে 1 বার 2 বার ঠেক খেয়ে ক্লাস 9-এ উঠেছে। এর পরের চড়াই ঠেলে পার করা খুবই মুশকিল। তবু তার দাদু ভেলুরামের বড় ইচ্ছে যে খেলারাম বিকম পাশ করে হিসেবের ব্যাপারটায় পাকা হয়ে আসুক। তাই শ্রীপতি মাঝে মাঝে ঠেস দিয়ে বলে, বুদ্ধি কম হলে কি আর বিকম হওয়া যায়? শোভারাম খুব বিনীতভাবে প্রশ্ন করে, একা বসে আছেন, খেলাটা গেল কোথায়? শ্রীপতি মুখটাকে খাট্টা করে বলে, কোথায় আর যাবে, বাকি বকেয়ার তাগাদায় বীরপাড়া না কোথায় গেছে শুনছি। আমার 8টা পর্যন্ত টাইম, ততক্ষণ বসে উঠে যাব। সে তো ঠিক কথা বলে শোভারাম একটু বাপগিরি ফলিয়ে বলে, খেলারামটা লেখাপড়ায় কেমন মাস্টারজি? শ্রীপতি বলে, কিচ্ছু হবে না। শোভারাম শুনে খুশিই হয়, বলে, আমিও তাই বলি, ঝুটমুট ওর পিছনে পয়সা গচ্চা যাচ্ছে। বলতে বলতে শোভারাম চারদিকে নজর করছে। হাতের কাছে সরাবার মতো কিছু নেই। শোভা তাই হাতের কাছে ক্যাশ বাক্সটায় একটু তেড়ে কেটে তাক বাজায় অন্যমনে। বয়স কম হলো না তার, 45 তো হবেই। খেলারামেরও না হোক 22-24 হবে। এত বয়স পর্যন্ত এই গদিতেই কেটেছে তার। কাঠের দোতলার ওপর সে জন্মেছিল বিন্দি ধাইয়ের হাতে। এই বাজারের ধুলোয় পড়ে বড় হয়েছে। ভিতরবাগে একটা উঠোন আছে, সেখানে মা গন্ধেশ্বরী আচার রোদে দিত, পাঁপড় শুকিয়ে নিত। কিন্তু এখন সে গদিতে বাইরের লোক। বাপ যে এত অনাত্মীয় হতে পারে কে জানতো? সন্ধে পার হয়ে গেল। ইটখোলার দিক থেকে পশ্চিমা গানের আওয়াজ আসছে। সাঁঝবাজারে কিছু লোক নদীর মাছ কিনতে এসে বকবক করছে। তাছাড়া বাজারটা এখন বেশ চুপচাপ। শীতটা সদ্য এসেছে। এবার জোর শীত পড়বে মনে হয়। গায়ের মোটা সুতির চাদরটা খুলে আবার ভালো করে জড়ায় শোভারাম। এইসব গায়ের বস্ত্র দিয়ে শীত আটকানোয় সে বিশ্বাসী নয়। শীত ঝেড়ে ফেলতে 1 নম্বরীর চাপানের মতো আর কি আছে? না হয় একটা ছিলিম বম ভোলানাথ বলে টেনে বসে থাকো। মা গন্ধেশ্বরীর হাতে ঠ্যাঙা খেয়ে চোর বেড়াল যেমন লাফিয়ে পালাতো, শীতও তেমনি পালাবে। বাপ ভেলুরামের নাগড়া জুতোর শব্দ 1/2 মাইল দূর থেকে শোনা যায়। সেটা শুনতে পেয়েই উঠে পড়ল শোভারাম। টালুমালু অসহায় চোখে চারদিকে আর একবার তাকায়। কিছুই হাতাবার নেই। পাথর পোতার এক ব্যাপারী বাংলা সাবান কিনতে এসে বসে ঢুলছিল। জুতো জোড়া ছেড়ে রেখেছে বেঞ্চের সামনে। বেশ জুতো, ঝাঁ চকচকে নতুন, না হোক 30 টাকা জোড়া হবে। শোভারাম নিজের টায়ারের চটি আর পায়ে দিল না। দেখি না ভাব করে ব্যাপারীর জুতো জোড়া পায়ে গলিয়ে বেরিয়ে এলো। একটা কাঠের বড় মুখ খোলা বাক্সে বিস্তর নোনতা বিস্কুট ভরা প্লাস্টিকের প্যাকেট। যাওয়ার সময় হাত পিছু করে 2 প্যাকেট তুলে চাদরের তলায় ভরে ফেলল। সেই সঙ্গে 1 মুঠো তেজপাতা আর 1 গোলা বাংলা সাবানও, যা পাওয়া যায়। বাপ ভেলুরামের সঙ্গে মুখোমুখি পড়ে যেত শোভা, কিন্তু একটুর জন্য বেঁচে গেল। ভেলু এখন সবজি বাজারের কাছে দাঁড়িয়ে নদিয়ার সঙ্গে কথা বলছে। যৌথবু কয়েকজন সবজিওয়ালা টেমি জেলে নিঝুম বসে আছে আলু কপি বেগুন সাজিয়ে। ব্যবসা মানেই হচ্ছে বসে থাকা। তাই শোভারাম মানুষের ব্যবসা করা 2 চোখে দেখতে পারে না। নতুন জুতো জোড়া বেশ টাইট মারছে। কয়েক কদম হাঁটলেই ফোসকা পড়ে যাবে। শোভারাম খুঁড়িয়ে মেছো বাজারের দিকে অন্ধকারে সরে যায়। চটিজোড়া এই নিয়ে 8 বার ছিঁড়ল। বাজারের ও প্রান্তে দোকান, এখন বেশ খানিকটা দূর।
নদিয়া ডান পায়ের চটিটা তুলে সবজিওয়ালা টেমির আলোয় দেখল নতুন করে ছেঁড়েনি। রবারের নলি দুটো যেখানে ডিম সুতোয় বাঁধা ছিল সেই বাঁধনটাই ছিঁড়েছে। সুতোওয়ালারা আজকাল চোরের হদ্দ। এমন সব পচা সুতো ছেড়েছে বাজারে যে বাতাসের ভর সয় না। চটিটা আলোয় ঘুরিয়ে ফিরিয়ে দেখে নদিয়া, না, গোড়ালিটা ক্ষয়ে গেছে অর্ধেক। আর এক জোড়া না কিনলেই নয়। জুতো চটির যা দাম হয়েছে আজকাল। চটিটা ছেঁড়ায় ফের নিজেকে ভারী দুঃখী মানুষ বলে মনে হয় নদিয়ার। এই গঞ্জে তার মতো দুঃখী আর কে? চামার সীতারামের দোকানটা সবজি বাজারের শেষে। দোকান না বলে সেটাকে গর্ত বলাই ভালো। একধারে লোহার আড়ত, অন্যধারে ভুসি মালের দোকান। তার মাঝখানে বারান্দার নিচের দিকে একটা গর্ত মতো জায়গায় সীতারাম মুচির দোকান, 30-40 বছরের পুরানো। ছোট চৌখুপিটার মধ্যে চারধারে কেবল জুতো আর জুতো, সবই পুরানো জুতো। সামনের দিকে বাহার করার জন্য আবার জুতোর শাড়ি ঝুলিয়ে রেখেছে সিতুয়া। তার বউ নেই, বালবাচ্চার কথা ওঠে না, আছে কেবল পুরানো জুতো। সেই জুতোর মধ্যেই সে দিন রাত শোয়, বসে, সেখানেই রান্না করে খায়। পেল্লায় বুড়ো হয়ে গেছে সিতুয়া, তবু এখনো গর্তের ভিতর থেকে শকুনের মতো তাকিয়ে খদ্দেরদের দেখে নেয়। ছেঁড়া চটিটা নিয়ে দোকানের মধ্যে কুঁজো হয়ে মুখ বাড়াতে গিয়ে কপালে ঝুলন্ত কার না কার পুরনো জুতোর একটা ধাক্কা খেল নদিয়া। এমন কপালে জুতোই মারতে হয়। ইচ্ছে করেই নদিয়া কপাল দিয়ে আর একবার ধাক্কা মারে ঝুলন্ত জুতোয়। সুতুয়া ছেনির মতো যন্ত্র দিয়ে চামড়া কাটছে। কাঠের একটা খয়া টুকরোয় খসখস করে 2-4 বার ঘষে নিচ্ছে ছেনিটা। মুখ তুলতেই নদিয়া বলে, দেখ বাবা, চটিটার একটা বন্দোবস্ত করতে পারিস কি না? নদিয়া কুমার ভালো খদ্দের নয়, সীতারাম জানে। তাই গম্ভীরভাবে হাতের কাজ শেষ করে একবার খৈনির থুক ফেলে হাওয়াইটা হাতে নিয়ে ভ্রু কুঁচকে বলে, এ তো ভিকমাগাদের চটি। আপনি কোথায় পেলেন এটা? নদিয়া রেগে গিয়ে বলে, বড্ড বকিস বলেই চিরকাল এমন রয়ে গেলি সিতুয়া। দে দুটো সুতোর টান মেরে। সীতারাম মাথা নেড়ে বলে, ফুটো হবে কোথায়? বিলকুল পচে গেছে রবার। ফিকে ফেলে দেন, নতুন কিনে নেন এক জোড়া। নদিয়া পকেটে হাত দিয়ে দেখল, জানা কথা, পয়সা নেই। পকেটে থাকেও না কোনো দিন। খরচের ভয়ে নদিয়া পয়সা নিয়ে বেরোয় না। মিনতি করে বলে, দে বাবা সারিয়ে, দোকানে গিয়ে 5টা পয়সা পাঠিয়ে দিচ্ছি। সিতুয়া তার যন্ত্র দিয়ে চটির রবার কুড়ে সুতোয় টান দিয়ে বলল, দেখবেন নদিয়া বাবু, জুতো মাথায় মুখে লেগে যাবে, অত ঝুঁকবেন না। লাগবে কি, লেগেছে, বিরস মুখে বলে। সিতুয়া মোষের শিঙের ফুটোয় যন্ত্রটা ঢুকিয়ে বের করে এসে ভুসভুসে রবার ফুটো করতে করতে বলে, বাবু লোকেরা মাথা নিচু করতে জানে না তো, তাই ওইসব জুতো তাদের কপালে লাগে। বেটা ফিলোজাফার, বলে নদিয়া। তারপর চটি পরে ফটাফট কাপ্তানের মতো হাঁটে। দিনটাই খারাপ। খড়কাটাই কলের সামনে নদিয়ার বউ দাঁড়িয়ে আছে। দৃশ্যটা আগে সহ্য হতো না, আজকাল সয়ে গেছে। বউয়ের চেহারা দেখলে ভিড়মি খেতে হয়। মাথায় টেরিকাটা পুরুষ মানুষের চুল, পরনে পাঞ্জাবি ধুতি, পায়ে চপ্পল, বাঁ হাতে ঘড়ি। দাড়ি গোঁফ নেই বলে খুবই ভেঁপো ছোকরার মতো দেখতে লাগে। চেহারাটা মন্দ ছিল না মেয়ে মানুষ থাকার কালে। বুকটা ন্যাকড়া জড়িয়ে চেপে বেঁধে রাখে, তাই এখন আর মেয়ে মানুষের চিহ্ন কিছু বোঝা যায় না। বউকে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ে নদিয়া, মুখটা অন্যধারে ঘুরিয়ে নেয়। সেই ঘটনার পর বছর ঘুরে গেছে। একদিন মাঝরাতে দুঃস্বপ্ন দেখেছিল নদিয়া। সময় খারাপ পড়লে মানুষ স্বপ্নটাও ভালো দেখে না। তো সেই দুঃস্বপ্নের মধ্যেই একটা লাথি খেয়ে জেগে উঠে হাঁ করে রইল। তার বউ মন্দাকিনী তার নাম ধরে ডাকছে, ওঠ ওঠ রে নদিয়া। নদিয়ার মুখের মধ্যে একটা মশা ঢুকে পিনপিন করছিল। সেটাকে
গিলে ফেলে নদিয়া ফের হাঁ করে থাকে। দেখে বউ মন্দাকিনী মস্ত কাঁচি দিয়ে চুল সব মুড়িয়ে কেটে ফেলেছে। ঘরের মেঝে ময় মস্ত মস্ত লম্বা সাপের মতো চুলের গুছি পড়ে আছে। নদিয়া ধুতি পড়েছে মালকোছা মেরে, গায়ে গেঞ্জি। তাকে জেগে উঠতে দেখে হাতের কাঁচিটা নেড়ে বলল, খবরদার, আজ থেকে আর আমাকে মেয়ে মানুষ ভাববি না। মা কালী স্বপ্ন দিয়েছে, আজ থেকে আমি তার সাধক। নদিয়া তেড়ে উঠে বউয়ের চুলের মুঠি ধরতে গিয়েছিল, কিন্তু সে আর ধরা হলো না। চুল পাবে কোথায় ধরার মতো? তাছাড়া বড় কাঁচিটা এমন ধারা ঘোরাচ্ছিল যে খুব কাছে যেতে নদিয়ার সাহস হয়নি। সেই থেকে তার বউ মন্দাকিনী পুরুষ মানুষ মেরে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প গঞ্জের মানুষ, গল্পটির প্রথম পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।